পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন, হ্যাঁ বলুন। বলুন। হুম। হুম। ফ্রম ফিভার, এটা হচ্ছে জ্বরে ভোগার ক্ষেত্রে হচ্ছে সাফার ফ্রম মানে হচ্ছে জ্বরে ভোগা, সাফার ফ্রম। এটা একটা ফ্রেজ, হ্যাঁ। সাফার ফ্রম মানে হচ্ছে জ্বরে ভোগা। হ্যাঁ, সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা। ইয়েস। আই হ্যাভ বিন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 ডেজ। পুতুল কর্মকার, প্লিজ দিদি আপনি একটু আনমিউট করেন, দেখি কিছু বলেন। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, এটা কোন টেন্সের ভিতরে পড়বে? হুম, বলবেন। এটার গঠন প্রণালী কি একটু বলেন তো। আচ্ছা, আমাদের 7টা টেন্স নিয়ে 7টা বাক্য বলতে হবে। কোন 7টা টেন্স মনে আছে? নাহিদা আপা একটু খেয়াল করেন প্লিজ। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট পারফেক্ট। পুতুল কর্মকার, প্লিজ আপা একটু আনমিউট করেন। আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, ক্যান ইউ হেয়ার মি ক্লিয়ারলি? ওকে, থ্যাংক ইউ। ওখানে শব্দ হচ্ছে আপনার পাশে, হ্যাঁ। এবার আপনি একটু বলবেন, আমি একটা বাক্য বলবো ইংরেজিতে। এই একটা বাক্যকে আপনাকে 7 প্রকার টেন্স ব্যবহার করে বলতে হবে। কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রথম সবগুলা টেন্সের প্রথম 2টা করে। আরেকটা বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আপনাকে যদি বলি হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, এর অর্থ হচ্ছে সে একটি চিঠি লেখে। তাহলে এর কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন, নিশ্চয়ই আপনি পারবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস। He is writing a letter. এইটার পাস্ট ইনডেফিনিট কি হবে? He was writing a letter. একটু ভুল হয়ে গেল। ভুলটা কোথায় হয়েছে? মেহেদি ভাইয়া কেবল জয়েন করেছেন, বললাম যে হি রাইটস এ লেটার। ওয়ালাইকুম আসসালাম। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেছেন হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। আর এইটার পাস্ট, পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? He was এটা এখানে রাইটের পাস্ট ফর্ম হবে। তাহলে রাইটের পাস্ট ফর্ম তো আমাদের আগে থেকে মুখস্থ করতে হবে, কি ঠিক কিনা বলেন? Was wrote a letter. আবারও ভুল বলেছেন, হি ওয়াজ রোট হয় না। হাসনা আপা, ক্যান ইউ হেয়ার মি? কেমন আছেন? আপনার ছেলে সুস্থ হয়েছে আপা? আপনাদের দোয়া সুস্থ হয়েছে। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো শুনে। তো একটু টেন্স নিয়ে কথা বলছিলাম, এখানে আমি একটা প্রশ্ন রেখেছি আপনাদের প্রতি, সেটা হচ্ছে আমি একটা বাক্য বলেছি হি রাইটস আ লেটার। এইটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই পুতুল আপা বলেছেন যে হি ইজ রাইটিং এ লেটার, এটা ঠিক বলেছে। কিন্তু এটার পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, কে পারবেন? হি রাইটস এ লেটার। হাসনা আপা, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা আপা একটু শুনবেন, হ্যাঁ, যারা পারবেন না একটু শুনবেন প্লিজ। আচ্ছা নাহিদা আপা একটু বলেন, কি বলছেন নাহিদা আপা? পাস্ট ইনডেফিনিট হবে। হুম। He wrote a letter. হি রোট এ লেটার। আচ্ছা এটা কি? হুম, বলেন। এক এক, এক এক রকমের সাউন্ড পাচ্ছি আমি, হ্যাঁ বলুন। হুম। সাবজেক্টের পরে হ্যাঁ, ভার্ব টু হবে না, আপা পাস্ট হাসনা আপা, হ্যাঁ প্লিজ হাসনা আপাকে একটু সুযোগ দেবো। আপা আপনি বলুন, 7টা টেন্স বলবেন। বলুন। হ্যাঁ বলুন, একটু পরে বলুন। আচ্ছা এবার নাহিদা আপা বলেন, এইটা পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। কথার মানে হচ্ছে বাক্যটা হচ্ছে কি সে সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। তারপরে এখানে পাস্ট ইনডেফিনিট হবে। হি হুম। রুট এ লেটার হবে না স্যার? অবশ্যই, ধন্যবাদ। হ্যাঁ পুতুল আপা, দেখেন এখানে কিন্তু আমি একটু বলি আপনাদের যারা টেন্সে এখনো দুর্বল আছেন, আমি শিখাই দিচ্ছি। প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু শেখার আছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে শেখার আছে, কিভাবে একটু খেয়াল করেন। যারা টেন্সে ভুল করছেন একটু খেয়াল করবেন প্লিজ। সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার। এখানে এস হলো কেন রাইটের পরে? এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, তাই এখানে এস হয়েছে। হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। আচ্ছা এটাকে আমি যদি বলি সে একটা চিঠি লিখছে, লিখিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। পুতুল আপা একটু খেয়াল করবেন, এইভাবে কিন্তু টেন্সগুলো বলবেন। হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে একটা গান গাচ্ছে, হি ইজ সিঙ্গিং এ সং।
সে একটা কবিতা লিখছে, হি ইজ রাইটিং এ পোয়েম। সে একটা গল্প বলছে, হি ইজ টেলিং এ স্টোরি। দেখেন আমি কতগুলা বললাম। এখন এইখানে পাস্ট টেন্সে হবে, একজন বলেছেন যে হি ওয়াজ এট রাইস না কি বলেছেন, এখানে কিন্তু কোনো অজয় আর আসবে না। কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম। কি হবে বলেন? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম। যেমন আমি ভাত খেয়েছিলাম, পুতুল আপা বলেন তো এটা কি হবে? আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। দেখেন আমি আই। একটু হেল্প করি, হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে আই, আর তারপরে খাওয়া ইংরেজি হচ্ছে ইট। এটার ভি টু ফর্ম হবে এট। আই এট রাইস। বলেন তো আমি একটা কবিতা লিখেছিলাম, এটা কি হবে? ধন্যবাদ, আই রোট আ পোয়েম। যদি বলা হয় আমি একটা ছাতা কিনেছিলাম, বর্ষাকালে ছাতা ব্যবহার করতে হয়, তো আমি একটা ছাতা কিনেছিলাম, কি হবে? আই আমব্রেলা। আই আই কি হবে? ব্রট অ্যান আমব্রেলা। নো, ব্রড বলবেন না, এটা বলবেন বট। কি বলতে হবে বলেন? বট। কি বলতে হবে? বট। বট বানান কি বলেন? বি আর ও ইউ জি এস টি। হ্যাঁ, বট, BOUGHT, বট। আর ব্রিং থেকে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ব্রড। হুম, দেখবেন এটা খেয়াল করে শুনতে হবে। আই বট অ্যান আমব্রেলা, এখানে অ্যান কেন দিতে হবে, এ কেন দিতে পারবো না? সে ইউ ইউ সে এক হয়। হ্যাঁ, এই আর্টিকেলটা ক্লাসটা আমি নিব, শুধু যে আপনি যে কথাটা বললেন AEIOU থাকলে শুধু অ্যান হয় এমনটি কিন্তু না। এই বিষয়টা এই বিষয়টা খুবই সিনসিয়ার ভাবে আমি শিখাবো আপনাদের। তো দেখেন এখানে কি বললাম, আমি একটা ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা। আচ্ছা, তো আমাদের মূল পয়েন্টটা কি ছিল? সে একটা চিঠি লিখেছিল। এটা এখানে সাজাতে হবে এইভাবে, স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। হুম, তো বলা হচ্ছে সে একটা চিঠি লিখেছিল, হি রাইট মানে লেখা, হি রোট এ লেটার। কি হবে বলেন? হি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। আচ্ছা, যদি বলা হয় সে একটা চিঠি লেখেনি, এটা কি হবে বলেন তো? হি ডিডন্ট রোট আ লেটার। ধন্যবাদ, কিন্তু এখানে ভুল বলার জন্য ধন্যবাদ দিয়েছি কেন? কারণ ডিডেন্টের পরে আবার আপনি রোড দিয়েছেন, মনে রাখবেন, সবাই মনে রাখবেন, কোনো বাক্যে ডিড ব্যবহার করলে, কোনো বাক্যে ডিড ব্যবহার করলে ওই বাক্যে পরের যে ভার্বটি হবে এইটা হবে V1 ফর্মে বা বেস ফর্মে হবে। কি বলেছি বলেন পুতুলাপা? যে ডিড বা সরি ডিড ব্যবহার করলে সেই বাক্যের ভার বেস ফর্মে হবে। ধন্যবাদ, অর্থাৎ ডিড এর পরে, ডিড কিন্তু একটা ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই ডিড এর পরে যদি কখনো কোনো ভার্ব ব্যবহার করতে হয়, তাহলে ডিড এর পরে যে ভার্বটা দিব নতুন আরেকটা ভার্ব, ওইটা ভার্বের V1 ফর্ম হবে। কোনটা হবে বলেন? সি ওয়ান ফর্মে। মনে থাকবে তো? জি স্যার। এই রুল কথাগুলো এগুলো কিন্তু খুব কিওয়ার্ড, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আমি ক্লাসের ভিতরে দেখবেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সব কথা কিন্তু গুরুত্বপূর্ণ হয় না। তো গুরুত্বপূর্ণ কথাগুলো হাতের কাছে একটু খাতা কলম রাখবেন, একটু লিখে রাখবেন। আচ্ছা, তাহলে বাক্যটা কি হবে? পাস্ট ইনডেফিনিট, হি রোট এ লেটার। এর বাংলাটা কি হবে? সে একটা চিঠি লিখেছিল। এটা দিয়ে অনেকগুলো এটা দিয়ে অনেকগুলো বাক্য বলেছি। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। সে বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু মার্কেট। সে একটা জামা কিনেছিল, হি বট এ শার্ট। সে আমার সাথে কথা বলেছিল, হি টকড উইথ মি। TAL, এটা হচ্ছে V1 ফর্ম। আর V2 কি হবে? TALKED, টকড। হুম, আচ্ছা, এইটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? সে একটা চিঠি লিখিতেছিল, বলেন। সে একটি চিঠি লিখে হি ওয়াজ রোট আ লেটার। রোটস আ লেটার। টেন্সটা কি এখনো ক্লিয়ার হয়েছে? আপনার নিজেকে নিজের কাছে কি মনে হয়, টেন্স কি ক্লিয়ার হয়েছে? দেখেছেন, নাহিদা আপার সঠিক বলে দিয়েছে, নাহিদা আপার টেন্স কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। হুম, তো যতদিন আপনার টেন্স ক্লিয়ার না হবে চিন্তার কোনো কারণ নেই, আমি টেন্স শিখাবো। পুতুল আপা বুঝতে পেরেছেন? কি হবে? সঠিকটা পরে বলছি, কিন্তু টেন্স যতক্ষণ না পারবেন আমি টেন্স শিখাবো। কারণ 10তলা বিল্ডিং করতে গেলে আগে তার ভিত ভালোভাবে গড়ে তুলতে হয়। সবার টেন্সের ভিত গড়ে তুলতে হবে। আপনি যেটা ভুল বলছেন, আপনার সহপাঠীরা সেটা উত্তর দিয়ে দিচ্ছে। এখান থেকে আমাদের মনে একটা জেদ সৃষ্টি করতে হবে যে নাহিদা আপা যেমন আমি যেটা পারিনি, নাহিদা আপা বলে দিয়েছে, এটা আমিও ওনার মতো পারবো।
তো আমি টেন্সের ক্লাস নেব, আমি একটু বিজি রয়েছি। এরপর থেকে শুক্র শনিবারেও ক্লাস থাকবে দিনের বেলায়, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। যারা টেন্সে খুবই দুর্বল, হ্যাঁ ক্লিয়ার হয় নাই কিন্তু, কিন্তু বলে তো দিয়েছেন, আপনি তো বলতে পেরেছেন, পারফেক্ট ভাবে বলতে পেরেছেন। আমি মানে করতে পারছি, তবে সবগুলা না। আচ্ছা, ধন্যবাদ সত্য কথা বলার জন্য, আমাকে বুঝতে সুবিধা হলো। তো আমি কিন্তু ছুটির দিনগুলোতে এই গ্রামারের বেসিক ক্লাসগুলো এখন থেকে নিব, শুক্রবার এবং শনিবার। যদি আপনাদের সময় থাকে, বিশেষ করে শুক্র শনিবার কেন নিচ্ছি, যারা সার্ভিস হোল্ডার। হ্যাঁ বলুন আপা। টেন্সটা যদি কন্টিনিউ একটু স্যার করেন যে 1 সপ্তাহ, তাহলে হয়তো বা আমরা পুরোপুরি বুঝতে পারবো স্যার। অবশ্যই। পারফেক্ট টেন্স কোনটা, ইনডিফিনিট কোনটা, কন্টিনিউয়াস টেন্স। আমরা আসলে এই জায়গাটাতে ঘোলায় ফেলে যে কোন জায়গায় গিয়ে কোন ভার্বটা যোগ হবে। আপা কিন্তু এখানে লেখি যা ভার্বের জায়গায় কিন্তু স্যার হয়ে যায়। আপনাদের কোনো চিন্তা করা লাগবে না আপা, তবে আমাকে বলেছেন, আমাকে মানে মনে করাই দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আমি আস্থা আপা একটা ভালো কথা বলেছে যে স্যার আরো একটা সপ্তাহ যদি টেন্সের ক্লাসটা নিতেন, আমার মনে হয় সবারই এটা মনের কথা। হুম। শুধু টেন্স, একদমই ঠিক। হুম হুম হুম, কারণ টেন্সের উপরেই কিন্তু ল্যাঙ্গুয়েজটা দাঁড়িয়ে আছে, কি ঠিক কি না? হুম। ধন্যবাদ আপা, অনেক ভালো বলেছেন। আচ্ছা, তো দেখেন আমি এখনো এই মুহূর্তে আমি টেন্স নিয়ে আলোচনা করছি, তো আমি টেন্সের শীটটা সামনে রেখেই আলোচনা করি, তাহলে বুঝতে বেশি ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আমি কি নিয়ে বলছিলাম? আমি বলছিলাম হচ্ছে প্রেজেন্ট, সরি, পাস্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। জাস্ট ওয়েট, আমি একটু বের করে নেই। 12, 12 নম্বর। ওকে। অর্থাৎ বলা হচ্ছে কি, আমি এখানে বলছিলাম পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস। দেখেন একেবারে ডেমো করে দেখাই। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট টেন্স, এই যে অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। হাসনা আপা, নাহিদা আপা, পুতুল আপা, সবাই ভালো করে আমরা খেয়াল করি, অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। আমি খুব ভালোভাবে বুঝাচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন বোঝার জন্য। অতীতকালে কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয় কেমন? আমি গতকাল একটা মোবাইল ফোন কিনেছিলাম, সে গতকাল আমাদের বাড়িতে এসেছিল। আমি ভাত খেয়েছিলাম, সে একটি গান লিখেছিল। তারা মাছ ধরেছিল। এই কথাগুলো বললে কখন করানো বোঝায় বলেন তো? এই কাজটা কিন্তু হয়ে গিয়েছে, মানে চলে গিয়েছে, করা হয়ে গেছে। হুম, কথা বলবেন সবাই প্লিজ। ধন্যবাদ সবাই। সবাই একটু রেসপন্ড করবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। কারণ দেখেন, পার্সোনাল ব্যাচ আর ওই বড় ব্যাচের পার্থক্যগুলো আমি একটু বলে দেই। যেমন এখানে কিন্তু আমি কখনো মিউট করি না, সব সময় আনমিউট করা থাকে। কেন আনমিউট করা থাকে? আপনাদের মনে যখন যে প্রশ্ন আসবে, সেই প্রশ্নটা আপনারা তাৎক্ষণিকভাবে করতে পারবেন। আরও একটা সুযোগ থাকে কি, দেখবেন এই পার্সোনাল ব্যাচে এখান থেকে অনেকেই কিন্তু আমাকে ফোন দেয়, যে মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, আরও অনেকেই রয়েছে, তাদের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট হয়। আপনারাও কিন্তু আমাকে ফোন দিতে পারেন। দিনের বেলা আমি ফ্রি থাকি, আমার সঙ্গে ফোন দিয়ে ইংলিশে আপনারা 2 4 5 মিনিট 10 মিনিট স্পিকিং করতে পারবেন। তো এই পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এই সুযোগটা কিন্তু দিয়ে থাকি। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন দেখেন, আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। কি হলো? আমি বাজারে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, তারা স্কুলে গিয়েছিল, রহিম একটা ছবি এঁকেছিল, নাহিদা আপা একটা গল্প বলেছিল, হাসনা আপা একটা গান গেয়েছিল। এই বাক্যগুলো হচ্ছে, মনে করেন আজকে সকালে কম বেশি সারা জায়গায় বর্ষা হয়েছে, গতকালকেও বর্ষা হয়েছিল। তো এই গত সময়টা কিন্তু গত হয়ে গিয়েছে, এটা কিন্তু চলে গিয়েছে। কি বলছে? গতকাল বর্ষা হয়েছিল, গতকাল আমি বাজারে গিয়েছিলাম। দেখেন টেন্সটি যারা দুর্বল আছেন, তো এখানে আমি আর বাজারে এই দুটো শব্দের দিকে আপনাদের ফিরে তাকানোর দরকার নেই। টেন্স নির্বাচন করতে গেলে আপনাদের কি করতে হবে? আপনাদের এই জায়গাটায় যেতে হবে, সেটা হচ্ছে ক্রিয়া, ভার্ব বা ক্রিয়া। আমি বাজারে গিয়েছিলাম, মেহেদি ভাইয়া সবাই খেয়াল করেন, আমি বাজারে গিয়েছিলাম। তো আমি এবং বাজার, এই দুটোর মাধ্যমে, এই দুটো শব্দের মাধ্যমে আমরা টেন্স শিখতে পারবো না। আমাদের বাংলা ক্রিয়াটা খেয়াল করতে হবে। আমি বাজারে গিয়েছিলাম,
ক্রিয়াটা কি হবে? গিয়েছিলাম, খেয়েছিলাম, দেখেছিলাম, পড়েছিলাম, মেরেছিলাম। অর্থাৎ ক্রিয়ার শেষে দেখেন এইগুলা থাকে লাম লেম ল তাম তেম ত। কি বলেছি? ক্রিয়ার শেষে তেছিল, তেছিলেন, সরি, ক্রিয়ার শেষে এইগুলা থাকে ল, লাম, লেন, তাম। অর্থাৎ লাম লেম ল তাম তেম ত। দেখেন বলেছিলাম এই বাক্যটা কি বলছে, যে আমি বাজারে গিয়েছিলাম। তো শেষের দুইটা অর্ড কি আছে? শেষের দুইটা ছন্দ, গিয়েছিলাম, শেষে কি রয়েছে? গিয়েছি লাম। দেখেন এখানে একটা লাম কথাটা রয়েছে। আমি বাজারে গিয়েছিলাম। আমার বাবা গতকাল বাড়ি এসেছিল। শেষে একটা লেটার বা বর্ণ রয়েছে ল বর্ণ। তো কিভাবে চিনবেন? বাংলা ক্রিয়ার শেষে ল থাকবে, লাম থাকবে, তে থাকবে, তেন থাকবে, ছিল, ছিলাম, এইগুলো থাকবে। তারা ক্রিকেট খেলেছিল। তো এই পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস এখানে কিন্তু আমরা প্রায়ই এলোমেলো করে ফেলি। কিভাবে করে ফেলি? আমি বাজারে গিয়েছিলাম, এইটা কে বলবেন যে এর কন্টিনিউয়াস টেন্সটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যটা কেমন শোনাবে? আমি বাজারে গিয়েছিলাম, যে কেউ বলতে পারেন, সবার জন্য। বলেন। না, আমি ওইটা শুনতে চাই না, আমি বলেছি বাংলাটা কি হবে, বাংলা সেন্টেন্সটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। আমাদের একটা বড় রোগ হয়ে গিয়েছে, দেখেন কেউ কিছু মনে করবেন না, যে আমরা ইংলিশ থেকে ইংলিশ শিখতে চাচ্ছি। আমি কিন্তু আই গোয়িং টু মার্কেট বা এটা শুনতে চাই না। আমি বলেছি কি, আমি বাজারে গিয়েছিলাম। নূপুর দিদিও খেয়াল করেন, আপনারও টেন্সে একটু একটু সমস্যা আছে, প্রায়ই তো কথা হয়। তো আমি বাজারে, একটু শোনেন আমি বলি আগে প্লিজ, আগে আগে প্রশ্ন না, আগে শুনুন, আগে শুনুন তারপর প্রশ্ন করবেন। আমি বাজারে গিয়েছিলাম, এই বাক্যটার বাংলা বাক্য প্রেজেন্ট, সরি পাস্ট, এটা তো পাস্ট ইনডেফিনিটে আছে, এইটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলা যাবে? ধন্যবাদ। যারা ভালো টেন্স পারে তারা কিন্তু এইভাবে একবারেই বলে দিতে পারে, কোনো বাধা ছাড়া। মেহেদি ভাইয়া খুব ভালো বুঝেছে। আমি বাজারে গিয়েছিলাম, এইটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি বাজারে যাইতেছিলাম, অথবা আমি বাজারে যাচ্ছিলাম। কি হবে বলেন? আমি বাজারে যাচ্ছিলাম। আমি আরো বাক্য বলি প্লিজ। হুম। গিয়েছিলাম আর যাইতেছিলাম এক কথা না এটা? এই পার্থক্যটা অনেকেই বুঝতে পারি না আমরা। নূপুর দিদি একটু খেয়াল করেন, আমি সবাইকে উদ্দেশ্য করে দেখেন প্লিজ। হুম হুম। এইখানটায় আপনি না, সবাই সমস্যায় পড়ে যায়, আমরা যারা নিউ লার্নার রয়েছি তারা আমরা সমস্যায় পড়ে যাই। আমি প্রথম শর্ত কি দিয়েছি? আমি আর বাজার, এই দুইটা জিনিস নিয়ে আপনাদের গবেষণা করার দরকার নেই, এখানে তাকানোর দরকার নেই, ফিরেও তাকাবেন না। যদি কখনো বলি, যে কোনো একটা বাক্য আপনাদের সামনে দিলাম, দিয়ে বললাম এখান থেকে টেন্স নির্বাচন করুন, তো কিভাবে করবেন? সব বাদ দিয়ে দিবেন, সকল ওয়ার্ড বা শব্দগুলো আপনি বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে কি করবেন? শুধু ক্রিয়াটার দিকে তাকাবেন, বাংলা ক্রিয়া। তো আমি বাজারে গিয়েছিলাম, এখানে তিনটা ওয়ার্ড রয়েছে, শব্দ, আমি একটি, বাজার একটি, আর গিয়েছিলাম একটি। তো এখানে কি হয়? আমি বাজারে গিয়েছিলাম, আমি আর বাজার বাদ, গিয়েছিলাম। গিয়েছিলাম বললে মনে মনে একটু চিন্তা করে দেখেন, এটা বোঝায় যে 1 ঘন্টা আগে গিয়েছিলাম, বা 5 ঘন্টা আগে গিয়েছিলাম, বা 1 মাস আগে, 6 মাস আগে, বা 1 বছর আগে, বা 10 বছর আগে। গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, বাবা গতকাল সন্ধ্যার সময় বাড়ি এসেছিল, সে মোবাইল ফোনে কথা বলেছিল, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন প্রতিদিন একটি করে ডিম খাইতাম। কখন বোঝাচ্ছে এই কথাটা দ্বারা? কখন? ক্রিয়াটা কখন হয়? অতীতকালে, সময়টা চলে গিয়েছে। দেখেন আমি যেভাবে বুঝাই, এর থেকে ভেঙে আপনারা কোথাও এইভাবে বুঝতে পারবেন না। এখন এইখানে যদি কেউ আপনারা অন্য মনস্ক হন, তাহলে কিন্তু জায়গাটা ক্লিয়ার করতে পারবেন না। অনেকেই কিন্তু এখানে টেন্স খুব ভালো বোঝে, আর যারা বোঝে না তাদের জন্য আমি এই ক্লাসগুলো নিচ্ছি, তাদের অনুরোধে। আবারও আমি টেন্স পড়াবো, কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে, স্যার কষ্ট করে পড়াচ্ছে, আমরা যেন তাদের কষ্টের মূল্য দিতে পারি। তো কি বললাম? যে বাজারে গিয়েছিলাম, নাহিদাফা খেয়াল করেন সবাই। আর যখন কন্টিনিউয়াস টেন্স বলি, পাস্ট কন্টিনিউয়াস, তখন আমরা কিন্তু ঘোলায় ফেলি। তখন শব্দটা হবে কেমন? আমি বাজারে যাচ্ছিলাম, আমি গিয়েছিলাম, এইটার কন্টিনিউয়াস ফর্ম হবে আমি বাজারে যাচ্ছিলাম, বা আমি বাজারে যাইতেছিলাম। নাহিদা আপা ভাত খেয়েছিল,
নাহিদা আপা গতকাল ভাত খেয়েছিল, আর এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন? তারপর ভাত খাচ্ছে। নাহিদা আপা গতকাল সকালে ভাত খাচ্ছিল। হাসনা আপা গতকাল মাঠে হেঁটেছিল। হেঁটেছিল, এইটা কোন টেন্স বলেছি? পাস্ট ইনডেফিনিট। আর এইটার কন্টিনিউয়াস কি হবে? হাসনা আপা গতকাল মাঠে হাঁটছিল। ধন্যবাদ। এই বাংলা ক্রিয়ার শেষে কি থাকলে কি বুঝে কোন টেন্স হয়, কোন টেন্স মানে বাংলার শব্দের উচ্চারণটা কেমন থাকলে বুঝতে পারবো যে এটা পাস্ট ইনডেফিনিট, আর কেমন থাকলে বুঝতে পারবো পাস্ট কন্টিনিউয়াস, এই সূক্ষ্ম জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। যদি বলা হয় ছেলেরা মাঠে ফুটবল খেলছিল, খেলছিল মানলে কখন বোঝায়? এটা অতীতকালে এই কাজটি চলমান ছিল। অতীতকালে কাজটি কিন্তু চলিতেছিল। দ্য বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে। আমি এখানে নাহিদা আপাকে বললাম যে আপা, আজকে সকালবেলায় 10টার সময় আপনি কোন কাজে ছিলেন, কি করতেছিলেন? তো উনি বললেন যে স্যার আমি সকাল 10টায় আমার বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাইতেছিলাম। এই দেখেন যাইতেছিলাম, এটা কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে সবাই মোটামুটি লাইনে চলে আসছেন। আর এইটার পাস্ট ইনডেফিনিট কি হয় বলেন তো? নাহিদা আপা কি বলে আমাকে বুঝাবে যে পাস্ট ইনডেফিনিটে বাক্যটা কেমন শোনাবে? ধন্যবাদ নাহিদা আপা। নাহিদা আপা বা আমি, হ্যাঁ আমি আমার ছেলেকে নিয়ে সকাল 10টার সময়, আজকে সকাল 10টার সময় স্কুলে গিয়েছিলাম। তাহলে দেখেন বাংলাটা যদি বুঝতে পারেন, আমার মনে হয় আর কোনো সমস্যা থাকে না। আর যতটুকু সমস্যা আছে ওটুকু আমি এখন সমাধান করে দিচ্ছি। তাহলে এইটুক কি বুঝতে পেরেছেন যে কি থাকলে কোন টেন্স হয়, কেমন শুনতে হবে, শোনাবে কেমন, তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মেইন হচ্ছে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই মানে করা কি? এটা আপনাকে খুঁজে বের করতে হবে, আগে বুঝতে হবে যে বাংলাটা এমন রয়েছে, তাহলে এটার টেন্সটা কেমন হয়, এটা কিভাবে আমরা বুঝবো। তো আমরা এতক্ষণ ধরে দীর্ঘ 10 মিনিট ধরে এটা বুঝলাম যে বাংলা ক্রিয়ার শেষে কি থাকলে আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডেফিনিট, কোন চিহ্ন দেখে বুঝবো, আর কোন চিহ্ন দেখে বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস। এখনো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে একটু বলেন প্লিজ। এখন আমি স্ট্রাকচারটা দেখাই। স্ট্রাকচারটা হচ্ছে কি, পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার একেবারে সহজ। এর থেকে সহজ পৃথিবীতে আর কিছু হয় না। কিভাবে সহজ বললাম, কেন সহজ বললাম? সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ ভার্ব দিবেন। সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ ভার্ব, তারপর দিতে হবে এক্সটেনশন। কেমন? রহিম ভাত খেয়েছিল, রহিম এট রাইস। নাহিদা আপা একটা গল্প বলেছিল, তাহলে গল্প বলা বা বলা ইংরেজি হচ্ছে টেল। নাহিদা আপা টোল্ড এ স্টোরি। নাহিদা আপা টোল্ড এ স্টোরি। পুতুল আপা একটা বাড়ি কিনেছিল, তাহলে কি হবে? পুতুল আপা বট এ হাউস, বা একটা বাড়ি তৈরি করেছিল। মেড এ হাউস। মেড কেন দিলাম? বলেছি ভার্বের ভি টু হবে, সাবজেক্টের পরে ভার্বের ভি টু। তো মেক মানে তৈরি করা, আর তৈরি করেছিল বললে মেড হবে। তৈরি করেছিল বললে কি হবে বলেন? মেড হবে। MADE, মেক মানে তৈরি করা, আর মেড মানে তৈরি করেছিল। অর্থাৎ সাবজেক্ট এই জায়গাটা দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। দেখেন কথা বলতে গেলে আমি এখন একটু আপনাদের কাছে ডিরেক্ট চলে আসি, আমি এটা না বলে পারছি না। আমরা তো টেন্স, আচ্ছা আরেকটু শিখাই। তো কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস V2 ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। সে ভাত খেয়েছিল। দেখেন এখানে বাংলাটা কিন্তু আপনাদের এটা অনেক সময় একটু কনফিউশন হতে পারে। কি বাংলাটা কি লিখেছি? সে ভাত খেলো। এই সে ভাত খেলো এই কথাটা বললে যা বুঝায়, আর সে ভাত খেয়েছিল এই কথাটা বললেও ঠিক তাই বুঝায়। সে ভাত খেয়েছিল। সমস্যা বাজে। কোনো সমস্যা হবে না নাহিদা আপা, ভালো করে খেয়াল করেন, মনের ভিতরে দুর্বলতা রাখেন কেন? মনে করবেন স্যার যেভাবে বুঝাচ্ছে, দেখেন আমি তো বলি যে একেবারে দিল খোলা ভাবে আমাকে আমাকে প্রশ্ন করবেন। প্রশ্ন বানে জর্জরিত করে ফেলবেন। ক্লাসের ভিতরে না পারেন ক্লাসের বাইরেও প্রশ্ন করবেন, অর্থাৎ ক্লাস টাইম বাদে দিনের বেলা আমি ফ্রি থাকি আমাকে। আমি এটা দেখছিলাম, দেখি মনে মনে ভাবছি যে এটা কি হবে। তাহলে তাৎক্ষণিকভাবে আমাকে ফোন দিবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন।
এই সুযোগ অন্য কোথাও কোনো স্যার দিবে না, কিন্তু অনলাইনে বাংলাদেশে বহুত ব্যাচ আছে, টাকা নিতে পারলে আর কোনো খোঁজ থাকে না, অনেকেই দেখেছি আমি। এখন শুনেন, ব্যাপারটা তা না, ব্যাপার হচ্ছে সে ভাত খেলো আর সে ভাত খেয়েছিল, একই কথা। নাহিদাফা বলেছে যে স্যার এখানেই তো সমস্যা হয়ে যায়, যে খেলো, খেলো বললেও যা মনে করবেন, আর ওই খেয়েছিল বললেও কিন্তু একই মিনিং দেয়। আমি একটা গাড়ি কিনেছিলাম, এটাও পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য, আর আমি একটা গাড়ি কিনলাম, ওই একই কথা, স্ট্রাকচার একই থাকবে। আই বট এ কার, বাই মানে কেনা, তাহলে কি বলেছি, স্ট্রাকচার কি হবে, পাস্ট ইনডেফিনিটে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সামান্য একটু আলাদা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক তা, একই রকম, শুধু পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হবে এইখানে দেখেন, কি হবে, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট প্লাস অজয়ার প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি ছিল, সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস অ্যামিজার, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস, আমি স্কুলে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, তারা মাছ ধরিতেছে, দে আর ক্যাচিং ফিশ। আর ওই বাক্যগুলো কন্টিনিউয়াস করেন কেমন হবে, আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি, আমি আমেরিকায় যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু আমেরিকা। সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। দেখেন আমি কত চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনাদের ব্রেনের ভিতরে যেন ঢুকে যায়। কি আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন? পুতুল আপা কথা বলবেন। একেবার সর্বোচ্চ চেষ্টা করে আমি বুঝিয়ে দিচ্ছি, এর পরেও কারো সমস্যা থাকলে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব, আমি কখনো অধৈর্য হব না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, হ্যাঁ, আমি এক এক করে আসব। তো আমাদের প্রথমেই ছোট্ট বন্ধু রয়েছে রাজিন, তারপর হাসনা আপা বলবেন। রাজিন আনমিউট করো, শুনতে পাচ্ছো? রাজিনের হাতের লেখা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। রাজিনের ছবি দেখতে পাচ্ছি আমি। শেয়ার করিয়েন স্যার, আমরা তাহলে ওইরকম করে চর্চা করবো স্যার। কোনটা কোনটা? রাজেনের হাতের লেখা স্যার। অবশ্যই, এটা ও আমাকে গতকাল পাঠিয়েছে, আমি তো জানতাম না। এবং রাজিন সম্পর্কে, রাজিন সম্পর্কে রাজিন সম্পর্কে আরো অনেক কথা আপনাদের বলবো, এখন রেকর্ড চলছে, পরে বলবো ক্লাসের শেষে। তার দাদা কিন্তু, তার বাবার বাবা, দাদা গ্র্যান্ডফাদার আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাতে কিন্তু চাকরি করে। খুব বিশাল ব্যাপার একটা। বিশাল ব্যাপার, এবং রাজিনও অনেক বড় পর্যায়ে যেতে চায়। যাই হোক, রাজিন সম্পর্কে পরে বলবো। ও ক্লাস 4-এ পড়ে ঢাকা শহরে একটা স্কুলে, ক্যামব্রিয়াম স্কুল অ্যান্ড কলেজ। ওর হাতের লেখাটাও আপনাদের দেখাবো। আচ্ছা যাই হোক, রাজিন ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? আচ্ছা তুমি বলো, আমার নাম মিম, এটার ইংলিশ কি হবে? আমার বাড়ি ঢাকায়, বলো, আমার বাড়ি ঢাকায় কি হবে? দেখো, আই লিভ ইন ঢাকা, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সবাই শুনবেন। আই লিভ ইন ঢাকা, অথবা বলা যায় মাই হোম অর মাই হাউস ইজ ইন ঢাকা। দেখেন আমরা অনেক সময় বলি আমি ঢাকায় বাস করি, খেয়াল করবেন সবাই, এইটা বললে বলবেন আই লিভ ইন ঢাকা, কিন্তু আমি কি লিখেছি, আমার বাড়ি ঢাকায়, মাই হাউস ইজ ইন ঢাকা। তারপরের বাক্য, আমার বয়স 25 বছর। রাজিন বলো। আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, এটা বলবা, আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। আমি একটি স্কুলে চাকরি করি, কি হবে? আই ওয়ার্ক ইন এ স্কুল। এইভাবে কিন্তু কথা বলা শিখতে হবে। তারপর, আমার ইচ্ছা একজন ভালো শিক্ষক হওয়ার, কি হবে? অথবা আমার স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়ার, কি হবে? আই ওয়ান্ট টু বি আ গুড টিচার, অথবা মাই ড্রিম ইজ টু বি আ গুড টিচার, মাই ড্রিম ইজ টু বি আ গুড টিচার।
বুঝতে পেরেছো? আমার স্বপ্ন একজন ভালো শিক্ষক হওয়ার, মাই ড্রিম ইজ, আমার স্বপ্ন হয় টু বি, হওয়া, এ গুড টিচার, আমি প্রতিদিন ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াই, কি হবে? এভরিডে ধন্যবাদ, এই বাক্যটা একটু কঠিন ছিল, তুমি পেরে গিয়েছো। এভরিডে আই টিচ মাই স্টুডেন্টস অ্যাটেন্টিভলি। তারপর ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, বলুন বলুন। This student with my heart every day. উইথ মাই হার্ট এভরিডে না, এই বাক্যটা কেমন একটু হয়ে গেল। এভরিডেটা আপনি শেষে দিলেও হবে। বলছে যে আই টিচ মাই স্টুডেন্টস অ্যাটেন্টিভলি এভরিডে, অথবা এভরিডে প্রথমে দিয়ে করলে হচ্ছে যে এভরিডে প্রতিদিন, আই টিচ মাই স্টুডেন্টস প্রতিদিন আমি আমার ছাত্রছাত্রীদেরকে শিখাই বা পড়াই অ্যাটেন্টিভলি। আপা বুঝতে পেরেছেন? দেখেন, আমি এখন থেকে প্রতিদিন আপনাদের এই ট্রান্সলেশনগুলো করাবো, এগুলো করলে কথা বলাটা শেখা যায়। আচ্ছা, নেক্সট রাজিন আরো একটু বলো। ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসে, কি হবে? Students love me. স্টুডেন্টস লাভস মি, তারপরে আরো কিছু হবে না? পুতুল আপা বলেন, একটু বলে থেমে গেলে হবে? Uh, very much. হ্যাঁ, এবার ঠিক বলেছেন, স্টুডেন্টস লাভ মি ভেরি মাচ, ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসে। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। আমি গল্প Storybook. আই লাভ I like storybook. আই লাভ রিডিং স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। আমি আমার অবসর সময়ে আত্মীয়দের দেখতে যাই বা আত্মীয়দের বাসায় বেড়াতে যাই, কি হবে? I go to my travel. হুম, অ্যাট মাই লেজার টাইম, অথবা দেখো, হ্যাঁ, আমি আমার অবসর সময়ে, তাহলে অবসর সময় ইংরেজি হচ্ছে লেজার টাইম। অ্যাট মাই লেজার টাইম আই গো টু ভিজিট মাই রিলেটিভস, অবসর সময়ে আমি আমার আত্মীয়দের দেখতে যাই। তারপর যদি বলা হয় আমি ভ্রমণ করতে পছন্দ করি, কি হবে? To traveling. আই লাভ ট্রাভেলিং, অথবা আই লাভ টু ট্রাভেল, ভ্রমণ করতে, ইনফিনিটিভের একটা ব্যবহার। করতে, খাইতে, যাইতে, উঠতে, বসতে, শুইতে, ঘুমাইতে, শব্দের আগে, বাংলার শব্দের আগে, ক্রিয়ার আগে যদি তে থাকে, তখন সেখানে টু যোগ করতে হবে। টু ইট খাইতে, টু গো যাইতে, টু স্লিপ ঘুমাইতে। কি হবে না ভার্বের সাথে? কোথায়? টু যদি অ্যাড করি, যে আই লাভ টু ট্রাভেল, হুম, এখন ওটার সাথে আইএনজি যোগ হবে না? না, ওখানে এই যে আমি আই লাভ আমি ভালোবাসি, অথবা আই লাইক আমি পছন্দ করি, কি পছন্দ করি? ভ্রমণ করতে। ওই যে একটু আগে বলেছি না, তে থাকলে এটা হচ্ছে ইনফিনিটিভ হবে, টু ট্রাভেল ভ্রমণ করতে, টু ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করতে। হুম, বলো, কি বলছো রাজিন? টুর পরে আইএন না। হ্যাঁ, টু এর পরে আইএনজি হবে না, কিন্তু এখানে যদি আপনি এটা দেন আই লাইক ট্রাভেলিং বা আই লাভ ট্রাভেলিং, এই বাক্যটা ঠিক আছে। আমি ভ্রমণ পছন্দ করি, আমি ভ্রমণ পছন্দ করি। বুঝতে পেরেছেন? তো দেখেন, আমি যে জায়গাটাতে ছিলাম আমি আবার একটু সেখানে ফিরে যাই। আমি মূলত টেন্স নিয়ে কথা বলেছিলাম। তো আমার এখানে এখনো শেখানো হয়নি, আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আমি নাহিদা আপাকে প্রশ্ন করেছিলাম, পুতুল আপাকে, সেখান থেকে দেখেন কোন জায়গা থেকে কোথায় চলে গেলাম। এই ল্যাঙ্গুয়েজটা চেইন সিস্টেম, এক জায়গা ধরে টান দিলে অন্য জায়গা চলে আসে, বলে না কান টানলে মাথা আসে, বাংলা একটা প্রবাদ বাক্য রয়েছে। তো আমি শিখাচ্ছিলাম টেন্স, তো সেই টেন্সই আমি শিখাচ্ছিলাম, কিন্তু এখানে মেহেদি ভাইয়াকে একটু প্রশ্ন রাখবো। আপনি আমার এই বাক্যটা দিয়েই 7টা টেন্স করবেন, আমি যে 7টি টেন্স আপনাদের পড়তে বলি, মনে আছে তো? প্রত্যেকটা টেন্সের ইনডেফিনিট, কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো বলেন,
হ্যাঁ, হি রাইটস এ লেটার, এটাই পুতুল আপাকে বলেছিলাম, হি রাইটস এ লেটার। সে একটা চিঠি লেখে, এটা দিয়ে 7টা টেন্সের 7টা বাক্য বলবেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি মেহেদি ভাইয়া? আপনি না পারলে হাসনা আপা বলবে। হ্যাঁ বলুন, সবাই শুনবো, সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন প্লিজ। হ্যাঁ দেখেন, প্রত্যেকটার প্রত্যেকটার ইনডেফিনিট কন্টিনিউয়াস বলেন আর প্রেজেন্ট পারফেক্ট বলবেন, এই 7টা টেন্স বলবেন। হি রাইটস এ লেটার এটা দিয়ে বলেন, 7টা বাক্য বলেন। না, হি রাইটস এ লেটার এটা দিয়ে। হুম। হুম। হি হ্যাজ রোট হবে না ভাইয়া, হি হ্যাজ রিটেন হবে। হুম। হুম, এবার ঠিক আছে। হুম। 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 হি উইল বি রাইটিং এ লেটার। হুম। না, ধন্যবাদ, আপনি খুব ভালো বলেছেন। নাহিদ আপা একটু চেষ্টা করবেন। আপনাকে একটা বাক্য দেই, আপনি করবেন সে একটা বাড়ি তৈরি করে, হি মেক্স এ হাউস। এটা দিয়ে 7টা বলেন তো নাহিদ আপা। জি স্যার, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি। আপনি হি হি মেক্স এ হাউস, সে একটা বাড়ি তৈরি করে, এটার কন্টিনিউয়াস কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হুম। হি হি ইজ হি ইজ মেকিং এ হাউস। হুম। তারপরে হচ্ছে ফার্স্ট ফার্স্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে um হি মেড হি মেড এ হাউস। ধন্যবাদ। আর পাস্ট কন্টিনিউয়াস কি হবে? হুম, হি ওয়াজ। হি ওয়াজ মেকিং এ হাউস। বাহ সুন্দর। আর তারপরে ফিউচার হচ্ছে বলেন, ফিউচার। হ্যাঁ। হি উইল মেক এ হাউস। হুম। তারপর হচ্ছে হি উইল বি মেকিং এ হাউস। হুম। আর প্রেজেন্ট 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 হি উইল বি মেকিং। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে হি উইল বি মেকিং এ হাউস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্টটা কি হবে? এই বাক্যের প্রেজেন্ট পারফেক্ট কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হবে হি হ্যাজ মেড মেড এ হাউস। ধন্যবাদ, হি হ্যাজ মেড এ হাউস, সে একটা বাড়ি তৈরি করেছে। এখন দেখেন, প্র্যাকটিক্যালি কথা বলা শিখাই দেয়। যেমন আমি কেবল একটা প্যাসেজ রাজিনকে ধরছিলাম যে রাজিন তুমি, আমি বাংলা বলছি, তুমি ইংলিশ বলো। এইভাবে মনে করেন আপনাকে যে কোনো বিষয়ের উপরে কথা বলার জন্য অনুরোধ করলাম, যে আপনি আপনার বাড়িতে একটা পোষা বিড়াল রয়েছে, একটা পোষা কুকুর রয়েছে। হুম। এইটা নিয়ে আপনি একটু কথা বলেন। তো আপনি কি পারবেন? যে কোনো বিষয়ে আপনার হাতে একটা কলম রয়েছে, আমরা তো অনেক দিন থেকে এখানে পড়ছি তাই না? তো এইটা পড়তে পড়তে আমরা এখন কি করছি, এখন আমাদের ডিরেক্ট কথা বলতে হবে। অর্থাৎ একটু আগে যেমন আমি রাজিনকে একটা প্যাসেজ তুলে দিয়েছিলাম সরাসরি, এই প্যাসেজটা থেকে এইভাবে কথা বলতে হবে আমাদের। কিভাবে কথা বলবেন? এই যে বলেছিলাম যে আমার নাম মিম, মাই নেম ইজ মিম, মাই সেলফ সম্পর্কে অথবা যে কোনো সম্পর্কে কেউ বলতে পারবেন? পুতুল আপা, নাহিদা আপা বা হাসনা আপা, 3জনের কেউ পারবেন? মনে করেন এখানে আপনাকে বললাম যে আপনার বাড়িতে একটা বিড়াল রয়েছে, শহরে বা গ্রামে অনেক বাড়িতে পোষা প্রাণী থাকে, আমাদের বাড়িতেও আছে। পেট ক্যাট, পেট মানে হচ্ছে পোষা, পেট ক্যাট মানে পোষা বিড়াল। তো এই পেট ক্যাটের উপরে কেউ 4টা 5টা সেন্টেন্স ইংলিশে বলতে পারবেন? আর এইটা বলতে গেলে প্রথমে ব্রেনে বাংলাটা সাজাতে হবে, যে আমার একটি পোষা বিড়াল আছে, আই হ্যাভ এ পেট ক্যাট। কি বলতে হবে? আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষা বিড়াল আছে, তার নাম মিনি, ইটস নেম ইজ অথবা হার নেম ইজ মিনি। সে দুধ খেতে পছন্দ করে, হি লাইকস টু ইট মিল্ক। সে আমার সাথে ঘুমায়, হি স্লিপস উইথ মি। কি বললাম বলেন? হি স্লিপস। দেখেন আপা,
কথা বলতে হবে, কিন্তু অনেক দিন থেকে পড়ছেন, হ্যাঁ। চেষ্টা করেন, চেষ্টা করলে পারবেন। প্রত্যেকের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসেন। আমি চাচ্ছি আপনাদেরকে দিয়ে প্র্যাকটিক্যালি কথা বলাই দিতে। আর এই নিজের জ্ঞান অন্যের মাথায় ঢুকানো এটা অনেক কঠিন। তো যেহেতু কঠিন, সেই সঙ্গে আপনারা যদি আমাকে হেল্প না করেন, বিষয়টা আরো কঠিন হয়ে দাঁড়াবে। তো প্লিজ একটু কথা বলার চেষ্টা করেন, কে পারবেন সাহস নিয়ে। পেট ক্যাট সম্পর্কে একটু কথা বলতে হবে। আর আপনি যেগুলা বলছেন এগুলা বলবো। ওইগুলাই বলেন, আর এগুলা বাদেও আপনি তৈরি করে বলতে পারেন, অ্যাজ ইউ লাইক। প্রথম প্রথম কি বলছেন না আমাদের বাড়িতে একটা। হ্যাঁ, এটা আপনি বলবেন, আমি তো বলে দিব না। মনে করেন আপনার বাড়িতে আপনি কল্পনায় নিয়ে আসেন, আছে কিনা আমি জানি না, তবে কল্পনাতে নিয়ে আসেন যে আপনার বাচ্চা মনে করেন একটা বিড়াল পুষেছে। হুম। পেট ক্যাট। হুম। তারপর হি ইজ ভেরি ক্লেভার। হুম। ধন্যবাদ, সুন্দর ভালো বাক্য বলেছেন। হি ইজ ভেরি ক্লেভার। তারপর হি ইজ হি ইজ সে মাছ খেতে, দেখেন আপা বলি, সে মাছ খেতে ভালোবাসে, তাহলে কি হবে? হি লাভস। হি হি লাভস ইটস ইটিং ফিশ। হি লাভস ইটিং ফিশ, অথবা হি লাভস টু ইট ফিশ। হয় ইনফিনিটিভ করবেন, না আইএনজি দিয়ে বলবেন। হুম, তারপর বলেন। তারপরে আর কি বলবো মাথায় তো আসে না। মাথায় আসে না, দেখছেন আপা? মাথায় এই যে আসে না, এই রোগটার একটা ভালো ঔষধ আছে। ঔষধটা কি জানেন? প্র্যাকটিস। প্র্যাকটিস। ঔষধের নাম হচ্ছে, মনে রাখবেন, এই ওষুধটা বাজার থেকে কিনে খাবেন, প্র্যাকটিস। ঠিক আছে? বাজারে পাওয়া যাবে না, এটা হচ্ছে প্রসেন স্যারের কাছে পাওয়া যাবে। আমার সাথে প্র্যাকটিস করবেন। যখন অবসর সময় পাবেন ফোন দিবেন, ইংলিশে কথা বলবেন, দেয়ার ইজ নো ইউজ অফ বেঙ্গলি ওয়ার্ড। আরও একটা কাজ করবেন, হোয়াটসঅ্যাপে আপনি এই পেট ক্যাট সম্পর্কে আজকে বলবেন, নিজে নিজে বলবেন। বলে ওই রেকর্ডিংটা আমাকে পাঠাবেন। রাজিন, তুমি কিন্তু পাঠাবা, সবাই পাঠাবেন, পুতুল আপা পাঠাবেন, এখনই পাঠাবেন। আমি ক্লাসটা কেটে দেওয়ার পরে এখানে ক্লাসে যারা রয়েছেন, হাসনা আপা, এমডি পলক, সবাই আপনারা পেট ক্যাট সম্পর্কে একটা প্রেজেন্টেশন, লেখা লাগবে না, প্রচুর ভুল হয় হোক, আপনারা রেকর্ড ধারণ করবেন হোয়াটসঅ্যাপে, ওইটা আমাকে পাঠাবেন পেট ক্যাট সম্পর্কে। আমি সবারটা শুনবো। শ- হ্যাঁ, পেট ক্যাট অর্থাৎ আমার পোষা প্রাণী, পোষা বিড়াল। আশা করি সবাই আমার কথাটা শুনতে পেরেছেন। হুম। এটা করে আমাকে একটু পাঠাবেন প্লিজ। আর দেখেন, আগামী ক্লাসেও প্লিজ, আগামী ক্লাসেও আমি টেন্স পড়াবো, পাশাপাশি অন্য কিছুও পড়াবো। আজকেও আমি এখন ক্লাসটা কেটে দিব না, আমি অন্য জায়গায় যেতে চাচ্ছি। তো এই টেন্সটা আপনাদের জন্য আবারও একটু পড়া থাকলো। আচ্ছা, নেক্সট দেখেন। হ্যাঁ বলুন। রাজিন কিছু বলবে? বলো। হ্যাঁ বলো, আমি শুনবো, অবশ্যই বলো, সবাই শুনবেন। হুম। হুম। সরকার, অবশ্যই, থ্যাংক ইউ। ক্যারি অন প্লিজ। স্যার হয়েছে, হয়েছে, ধন্যবাদ। হুম। আচ্ছা, খুব ভালো হয়েছে। এভাবে আমাদেরকে তৈরি করতে হবে। আরেকটা বিষয় বলি, অনেকে হয়তো অ্যাপ্লিকেশন বা লেটার লিখতে গেলে আমাদের খুব সমস্যা হয়, তাই না? ইংলিশে আমরা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, হাউ টু রাইট এ লেটার, এটা আমরা পারি না। তো আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা আদর্শ দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেখা যায়। এটা দুইটা নিয়ম রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। তো এখন কিন্তু আমরা রিসেন্ট সবাই আমেরিকাকে ফলো করি।
তো কিভাবে দরখাস্ত লিখতে হয়, অনেক সময় জব অ্যাপ্লিকেশন লিখতে হয়, এইগুলো আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। এখন আরো 10 মিনিট সময় রয়েছে, আমি আপনাদেরকে একটু কনজাংশন সম্পর্কে ধারণা দিতে চাই, কারণ ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। গত ক্লাসে প্রেপজিশন নিয়ে কথা বলেছিলাম, আজকে শিখবো আমরা কনজাংশন। কনজাংশন কাকে বলে, কত প্রকার ও কি কি। কনজাংশন একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে পারে। দ্য কনজাংশন ইজ আ পার্ট অফ স্পিচ ইউজ টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজ ইন আ সার্টেন সেন্টেন্স সাচ অ্যাজ অ্যান্ড, অর, বাট, আনলেস, সিন্স, দো, অলদো। অর্থাৎ কনজাংশনের অর্থ হচ্ছে, এদের তিনটারই অর্থ হচ্ছে অব্যয়, প্রেপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। পুতুলাপা বলেন কি কি বলেছি, কোনটার অর্থ কি? নাহিদাপা বলেন কি কি বলেছি? স্যার বলে গেছে। ভুলে গেছেন? দেখছেন কিভাবে আপনাদেরকে নিয়ে পারবো, আমি বলেছি মাত্র 5 সেকেন্ড আগে, 10 সেকেন্ড আগে। বলেন প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়। ওইদিকে খেয়াল করে গেছে। আচ্ছা, প্রেপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। কনজাংশন কাকে বলে, কত প্রকার ও কি কি। কনজাংশন একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়। দ্য কনজাংশন ইজ আ পার্টস অফ স্পিচ ইউজ টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজ ইন আ সার্টেন সেন্টেন্স সাচ অ্যাজ অ্যান্ড, বাট, অর, আনলেস, সিন্স, দো, অলদো, এটসেট্রা। যেমন দুইটা বাক্যকে যুক্ত করে দিবে, এই জন্য এর নাম হয়েছে কনজাংশন। সংযোজক অব্যয়, দ্য পোস্টম্যান ইজ পুয়ার, পোস্টম্যান গরিব, বাট হি নেভার টক্স লাই, বাট, হ্যাঁ অর্থাৎ সে গরিব কিন্তু সে কখনো মিথ্যা বলে না। লিসনিং দ্য মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস, লিসনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস। ইউ মাস্ট স্টাডি রেগুলারলি অর ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এই যে দেখেন, অর ব্যবহার করেছি অথবা, পরের বাক্যে বাট ব্যবহার করেছি, দ্য পোস্টম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, এটা বলা যায়। লিসনিং মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস, অর্থাৎ গান শোনা এবং গান গাওয়া এইটা আমার শখ। এই যে অ্যান্ড, দুটো বাক্যকে সংযুক্ত করে দিয়েছে অ্যান্ড দ্বারা। অ্যান্ড মানে হচ্ছে এবং, অ্যান্ড মানে কি হবে, এবং, অর্থাৎ দুইটা পার্ট বা অংশকে সংযুক্ত করে দিয়ে একটা বাক্যে পরিণত করবে। তো ওই যে মাঝখানে যে ব্যক্তিটা বসে সংযুক্ত করে দিচ্ছে, দেখবেন দুই পরিবারের ভিতরে সম্পর্ক তৈরি করে বিয়ের কাজটা সম্পন্ন করে দেয় ঘটক। সে কিন্তু নিজে বিয়ে করে না। পদ্মা সেতু যখন তৈরি হলো, তখন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগ স্থাপিত হলো। তো এই পদ্মা ব্রিজটাকে বলা হচ্ছে কনজাংশন। এখন এই কনজাংশনের আবার ক্লাসিফিকেশন রয়েছে। দেয়ার আর মেইনলি 3 টাইপস অফ কনজাংশন। কনজাংশন 3 প্রকারের: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। কিন্তু আপনাদের আমি এটা এখন পড়াবো না। কেন পড়াবো না? এইটা আপনাদের একটা হোমওয়ার্ক হিসাবে থাকবে। 2টা হোমওয়ার্ক দিয়েছি, মাই পেট অ্যানিম্যাল অথবা মাই পেট ক্যাট, এইটার উপরে আপনারা প্রেজেন্টেশন দিবেন। আর এই 3টা একটু পড়ে রাখবেন: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। এইগুলা আপনারা একটু পড়বেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালাম।